পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব, গতকাল 6ই আগস্ট শ্রী শ্রী বরদা তিরোধান দিবস গেছে। আগামী 11ই আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী বরদার তিরোধান তিথি। আমরা প্রত্যেকে ওই দিন হবিষান্ন গ্রহণ করব এবং সারাদিন গভীর ভক্তিতে পুজো পাঠ, নাম ধ্যান এবং ইষ্টচিন্তায় বিভোর থাকব। যারা জানেন না তাদের জানাতে ভুলবেন না, কারণ সব গুরু ভাই বোনেদের এটা পালন করা দরকার। আজ তাই শ্রী শ্রী বরদার দিব্য জীবনের কিছু ঘটনা আলোচনা করব। আশ্রমে থাকা প্রীতিপ্রসন্ন ভট্টাচার্যদার নৈবেদ্য থেকে কিছু অংশ আমি এখানে বলছি। এই ঘটনাগুলো প্রথম থেকে শেষ অবধি না শুনলে অনেক কিছুই আমাদের বোধের মধ্যে আসবে না, তাই সে পুরোটাই শুনবেন। শ্রী শ্রী বরদার জীবনের এই সুন্দর সুন্দর কাহিনী শুনলে আপনারা আনন্দিতই হবেন। এবং আর যদি এই রকম কথাগুলো আরও শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি এবং খুব উৎসাহিত হই। শুনুন সেই প্রীতিপ্রসন্ন ভট্টাচার্যদার নৈবেদ্য থেকে তিনি কি বলেছেন সেইগুলো আমি আলোচনা করছি। তিনি বলছেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। আর্য সমাজ বিধানে রয়েছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতারই প্রতিভূ। শ্রী শ্রী ঠাকুরের পিতৃত্বের ছায়ায় বিধৃত সৎসঙ্গ সমাজে ঘরে ঘরে পিতারই প্রতিভূর আসন অলঙ্কিত করে বন্দিত হয়ে উঠেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। আজও পূজিত হয়ে চলছেন, চলবেনও যুগ যুগ ধরে। শ্রী শ্রী ঠাকুরের পাদপীঠতলে জন্মসূত্রে প্রথম থেকে চোখ মেলে যাদের বলছেন দেখেছি, জানার আগেই যাদের চিনেছি, পূজ্যপাদ বরদা তাদের মধ্যে অন্যতম। যত বড় হয়েছি, দৃষ্টিশক্তি যত খুলেছে, বোধ শক্তি যত বেড়েছে, আমার জীবনে তাঁর পরিচিতি, তাঁর উপস্থিতি তত ব্যাপৃত হয়ে উঠেছে। দেখেছি ঘরে ঘরে, জনে জনে, প্রত্যেকে প্রত্যক্ষে পরোক্ষে তাঁর অবিচ্ছেদ্য যোগসূত্র। দেখেছি বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, প্রত্যেককে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের অনুকূলে অনুপ্রাণিত করে তোলার অদম্য অস্খলিত প্রচেষ্টা তাঁর। তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুরের নিরন্তর সেবার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের একান্ত ভরসা স্থল হয়ে উঠেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী ঠাকুরের মুখপাত্র হয়ে আশ্রমের প্রতি প্রত্যেকের সুখ দুঃখ আনন্দ উৎসবের সব দায়িত্ব তিনি আনন্দে মাথায় তুলে নিয়েছিলেন। এই সূত্রেই সর্ববিষয়ে তাঁর আগ্রহ ছিল অপরিসীম। আশ্রমের ছেলে মেয়েদের পড়াশোনা, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, চারিত্র্য সব দিকেই তাঁর ছিল দায়িত্বপূর্ণ সাগ্রহ সজাগ দৃষ্টি। সকলের সৌভাগ্যের আনন্দিত হয়ে ওঠা, দুর্ভাগ্যকে সুনিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করে তোলা, সমর্থকে সম্বর্ধিত করে তোলা, অসহায়কে উৎসাহে উদ্দীপিত করে রাখা, এই সবই হয়ে উঠেছিল তাঁর দিব্য জীবনের নিত্যব্রত। সকলের আনন্দের সংবাদ, ত্রাণের আবেদন নিবেদন নিশ্চিত আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। তিনি বলছেন, আমার মতো নগণ্য অক্ষম এই ব্যক্তিত্ব নিয়ে বিরাট সেই ব্যক্তিত্বের পর্যালোচনা করা ধৃষ্টতা মাত্র। সত্যি তো, আমাদের কতটুকুই বা বোধ যে আমরা তাঁর কথা আলোচনা করব, তবুও করতে হয়, তাই করছি। যাই হোক, তিনি বলছেন, আমার অন্তরের ভক্তিরসে সিঞ্চিত করে আমার অর্ঘ্যাঞ্জলির এই নৈবেদ্য তাঁরই শ্রীচরণে নিবেদন করলাম তাঁর শতবার্ষিকীর পূর্ণ লগ্নে। তিনি বলছেন, আমি অল্প বয়সী বালক তখন। সেবার বিজয়া দশমীর সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর প্রণাম করতে গেলাম বাবার সাথে। সেই সময় বিজয়া দশমীর সন্ধ্যায় আশ্রম প্রাঙ্গণ বর্তমানের মতো এমন জনারণ্য হয়ে উঠত না। ভিড়ের তেমন কোনো চাপ ছিল না। প্রণাম সেরে বেরিয়ে এসে বাবার সাথেই বাড়ি পড়তে চলেছি। অশ্বত্থতলায় পূজ্যপাদ বরদার সাথে দেখা হতেই শ্রী শ্রী বরদা হাসি মুখে এগিয়ে এলেন বাবাকে প্রণাম করতে। বাবাও হাসি মুখে বরদার প্রণামের উপক্রমকে প্রতিহত করে নিজে ঝুঁকে পড়লেন বরদাকে প্রণাম করার উদ্দেশ্যে। বরদাও সচকিত হয়ে বাবার প্রণামের এই উপক্রমকে প্রতিরোধ করতে সচেষ্ট হয়ে উঠলেন। অদ্ভুত এই দৃশ্য। দুজনেই দুজনকে প্রণাম করবেন, কিন্তু কারো প্রণাম নেবেন না কেউ। শেষ পর্যন্ত প্রণামের প্রচেষ্টায় অভিনব ওই দ্বৈরথের পরিসমাপ্তি হল আগ্রাসী আলিঙ্গনের দীর্ঘস্থায়ী মিলন উচ্ছ্বাসে। অনৈসর্গিক এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম
স্তব্ধ মুগ্ধ বালক আমি। ওই অশ্বত্থ গাছটাও সাক্ষী হয়ে রইল। আর কেউ ছিল না কিনা আমার এখন মনে নেই। আমার এই বালক বয়সে অপার মুগ্ধতার আবেশে আচ্ছন্ন আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম এক পাশে। মনের অভিভূত এই ভাব প্রকাশের কোনো ভাষা তখন আমার ছিল না। আজ এই পরিণত বয়সে বালক বয়সের মুগ্ধতার ওই সুখস্মৃতিকে ভাষায় প্রকাশ করতে গিয়ে কেবলই মনে হচ্ছে, আমরা কি স্বর্গে যাই, না স্বর্গকেই নামিয়ে নিয়ে আসি আমাদের এই মাটির পৃথিবীতেই। 40 নম্বর বদ্রীদাস টেম্পল স্ট্রিটে পরম পূজ্যপাদ শ্রী বরদার বাড়িতে পূজ্যপাদ দাদার মহিষী মায়ের তত্ত্বাবধানে সস্নেহ সংরক্ষণে আমাদের 3 ভাইয়ের কলকাতার ছাত্রজীবন কেটেছে। বাড়ির দাদা দিদি ভাই বোনেদের সকলেরই আকুণ্ঠ আমন্ত্রণী সহমর্মিতায়। বরদা তখন মাঝে মাঝে আসতেন কলকাতায়। 2-4 দিন থেকে আবার ফিরে যেতেন দেওঘর। ওই 2-4 দিন বরদার উপস্থিতিতে বাড়িতে অভূতপূর্ব আনন্দের একটা সাড়া জেগে উঠত। প্রত্যেকের দায় দায়িত্ব আকুণ্ঠভাবে নিজের কাঁধে তুলে নিতে আগ্রহী এমন ব্যক্তিত্ব বড় দুর্লভ। কেউ যেন তার পর ছিল না, সকলেই ছিল তার কাছে একান্ত নিজের লোক। হাসি আনন্দের ওই উচ্ছ্বাসের মধ্যেই আমাকে একদিন বললেন, পড়াশোনা কিন্তু মন দিয়ে করবি, পরীক্ষায় ভালো ফল করা চাই। কখনো যদি কোনো কিছুর প্রয়োজন মনে করিস, প্রাইভেট টিউটরের কাছে পড়ার যদি দরকার হয়, আমাকে জানাতে কোনো রকম দ্বিধা করবি না, টুক করে একটা চিঠি লিখে দিবি। তোর বাবাকে কিচ্ছু জানাস না, তিনি ঠাকুরের কাজে নানান কাজে সর্বদা ব্যস্ত থাকেন তো। কি স্নেহ উদারতা স্পর্শে কথাটা তখন দাগ কেটেছিল, আজও প্রাণে সাড়া জাগিয়ে চলেছে সেই কথা। উদার স্নেহের অভিনব এই অভিব্যক্তি আর কি কোথাও চোখে পড়েছে? বলছেন, একদিন আমি কলেজে যাওয়ার সময় বরদাকে জানাতে গেলাম যে আমি যাচ্ছি। শ্রী বরদা হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালেন। হঠাৎ লক্ষ্য পড়ে যাওয়ায় জিজ্ঞাসা করলেন, তোর রিস্ট ওয়াচ নেই? ঘড়ি আমার ছিল না, আর ঘড়ি পরার অভ্যাসও আমার ছিল না। উত্তরে জানালাম, আমার ঘড়ির কোনো প্রয়োজন হয় না, পরীক্ষার সময় দাদাদের কারোর একটা নিয়ে যাই। উত্তরটা শুনে শ্রী বরদা কোনো বাচ্য করলেন না। পরদিন কলেজে যাওয়ার আগে বরদা বললেন, প্রথম ক্লাসটা বাদ দিলে কি অসুবিধে হবে? যদি না হয় তাহলে একটু পরে যাবি, আমি একটু ঘুরে আসি। বরদা বেরিয়ে গেলেন। আমি কোনো কিছু বুঝতে না পেরে হতবুদ্ধি হয়ে প্রতীক্ষায় বসে রইলাম। কিছুক্ষণ বাদেই ফিরে এসে বললেন, হাতটা দেখি। হাতটা বাড়িয়ে ধরতে আমার হাতে সদ্য কিনে আনা ঘড়িটা পরিয়ে দিয়ে হাসি মুখে বললেন, এবারে কলেজে যা, ঘড়িটা সবসময় হাতে দিয়ে রাখবি। কলেজে গিয়ে মুশকিলে পড়ে গেলাম। ঘড়িটা ছিল দামি। বন্ধু বান্ধবরা ওই বয়সে আমার হাতে ওই ঘড়ি দেখে প্রশ্ন করে দিল, এত দামি ঘড়ি কোথায় পেলি? এ ঘড়ি তো লোকে বিয়ের সময় পরে। তখন আমি বললাম, ঘড়িটা আমার শ্রী বরদা দিয়েছেন। তারা আর কিছু বলেনি। এই ধর্মতলা স্ট্রিটে কমলালয় স্টোরটা তখন বেশ দামি এবং নামি দোকান ছিল। একদিন সন্ধ্যাবেলায় শ্রী বরদা বাড়ির সব ছেলে মেয়েদের নিয়ে ওই দোকানে গেলেন। সকলের জন্যই কেনাকাটা করলেন, আর আমার জন্য কিনলেন 2টো ট্রাউজার, 2টো শার্ট। ট্রাউজার পরার অভ্যস্ত ছিলাম না আমি, ধুতি পরে কলেজে যেতাম। বরদা বললেন, ট্রাউজার পরে কলেজে যাবি, প্র্যাকটিক্যাল ক্লাস করতে সুবিধে হবে। নিয়মিত দাড়ি কামানোর অভ্যাস আমার ছিল না, নিজেও কামাতে পারতাম না। দাড়ি বড় হয়ে গেলে মাঝে মাঝে সেলুনে গিয়ে কামিয়ে আসতাম। ফলে গালে খোঁচা খোঁচা দাড়ি থাকতো প্রায় সব সময়ই। লক্ষ্যে পড়ে যাওয়ায় শ্রী বরদা বললেন, যা দাড়ি কামিয়ে আয়, দাড়ি কামিয়ে কলেজে যাবি। লুঙ্গি গেঞ্জি পরা ছিল, তার উপর একটা শার্ট চাপিয়ে বের হলাম দাড়ি কামাতে। গেট দিয়ে বের হতেই ওপরের 4 তলার ছাদ থেকে বাড়ির ছেলে পেলেদের কে একজন আমাকে ডাক দিয়ে বলল, পিতুনদা, বাবা আপনাকে দাঁড়াতে বললেন। কেন কিছু না বুঝেই আদেশ পালনের জন্য আমি দাঁড়িয়ে রইলাম গেটের বাইরে পথের ধারে। হঠাৎ দেখি বরদা একা নেমে এলেন। এসেই বললেন, গাড়িতে ওঠ। বিনা প্রশ্নে উঠে বসলাম বরদার পাশে। বরদা গাড়ি চালিয়ে নিয়ে চললেন। বিডন স্ট্রিটে গুরুভাই মদনদার সেলুন ছিল। সেই সেলুনের সামনে গাড়ি দাঁড় করিয়ে বরদা বললেন, যা ভেতরে গিয়ে দাড়ি কামা, আমি যে এখানে এসেছি কাউকে জানাস না।
বুঝলাম বড়দা এসেছেন, জানতে পারলে অবাঞ্ছিত একটা শোরগোল শুরু হয়ে যাবে। আমি গিয়ে দাড়ি কামাতে বসলাম, মনে একটু দুশ্চিন্তা নিয়ে। আমার যে সেলুনে আমি দাড়ি কামাই, সেখানে কামাতে গেলে নেয় 2 আনা। আমার পকেটে সেই 2 আনাই মাত্র ছিল। এই সেলুনটা একটু দামি, পয়সা দেওয়ার সময় কি করব? প্রীতিপ্রসন্নদা ভাবছেন, বলছেন আমার পকেটে ওই 2 আনাই ছিল। যাই হোক, দাড়ি কামানো শেষ হতেই দেখি বড়দা পাশে দাঁড়িয়ে আছেন। টেবিলে একটা আধুলি রেখে আমার হাত ধরে টেনে নিয়ে চললেন, বললেন তাড়াতাড়ি চল। দোকানে কর্মচারীদের বিমূঢ় ভাবটা দেখে ওঠার আগেই আমরা বেরিয়ে এলাম। সব দিকে এমন সজাগ সতর্ক দৃষ্টি, ভাবলে বিস্ময় বোধ হয়। তুচ্ছাতি তুচ্ছ কোনো কিছুই যেন তার নজরের আড়ালে থাকতো না। বলছেন বাড়িতে এসে বড়দা বললেন, কলেজে যাওয়ার আগে পোশাক পরিচ্ছদ পরে আমাকে দেখিয়ে যাবি। অনভ্যস্ত ট্রাউজার পরে, হাতে ঘড়ি দিয়ে, সদ্য কামানো গাল নিয়ে কলেজে যাওয়ার আগে বড়দার সামনে গিয়ে দাঁড়ালাম। ঠোঁটে স্মিত হাসি, চোখে হাসির ঝিলিক দিয়ে শিশি বড়দা কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। হঠাৎ জিজ্ঞেস করলেন, তোদের কলেজে মেয়েরা পড়ে? আমি পড়তাম স্কটিশ চার্চ কলেজে, কো এডুকেশন কলেজ। মাথা নেড়ে সম্মতি জানালাম, আজ্ঞে হ্যাঁ। আমাকে সলজ্জ সচকিত করে হঠাৎ বড়দা বলে উঠলেন, এই রকম ধোপ দুস্তর পোশাক পরে ঝকঝকে হয়ে সব সময় কলেজে যাবি, যাতে কলেজের মেয়েরা তোর দিকে ছাড়া অন্য কারোর দিকে না তাকাতে পারে। তুই কিন্তু কারুর দিকে তাকাবি। বড়দার সস্নেহ হাসির প্রত্যুত্তরে সলজ্জ একটু হাসি ছড়িয়ে আমি কলেজের পথে পা বাড়ালাম। আজ মনে পড়ে, অত বড় ব্যক্তিত্ব, অথচ সহজ স্বচ্ছন্দতায় ছেলেপেলেদের সাথে এমন অনাবিল আনন্দে নিজেকে বিলিয়ে দিতে পারতেন। ব্যক্তিত্বের স্বতঃস্ফূর্ত এই সার্বজনীনতাই তাঁকে এমন আকর্ষণীয়ভাবে সর্বজন সমাবৃত করে তুলেছিল। সুখচরে গঙ্গার ধারে একটা বাগান বাড়িতে পরম পূজ্যপাদ বড়দাকে কিছুদিন থাকতে হয়েছিল। ছুটির দিনে সাত সকালেই আমরা সকলে গিয়ে সেখানে হাজির হতাম। দোতলা ওই বাড়িটার উপরের একটা ঘরে বড়দা থাকতেন। ঘরের বাইরে দক্ষিণে পশ্চিমে ছিল টানা বারান্দা। বারান্দায় এলেই দেখা যেত খরস্রোতা বিস্তীর্ণ গঙ্গা বয়ে চলেছে উত্তর থেকে দক্ষিণে বাড়িটার বাঁধানো ঘাট ছুঁয়ে। বাঁধানো সিঁড়িগুলো নেমে গিয়েছে নদীর মধ্য পর্যন্ত। উন্মুক্ত আকাশের নিচে বয়ে চলা নদীর বাধা বন্ধনহীন এই প্রবাহের দিকে তাকিয়ে বড়দা পশ্চিমের ওই বারান্দায় বসে থাকতেন সকালে। বিশ্ব প্রকৃতির উদার উন্মুক্ত এই আনন্দধারার সাথে তিনি যেন একাত্ম হয়ে উঠতেন। আমরা সকলে বড়দাকে ঘিরে বসতাম, হাসি ঠাট্টায় গল্প গুজবে আমাদের ছুটির দিন সকালটাকে স্বপ্ন রঙিন করে তুলতেন শিশি বড়দা। স্নানের সময় হলেই আমরা ছেলেপেলেরা সকলে একসাথে গঙ্গায় নেমে পড়তাম। আমাদের মধ্যে যারা সাঁতার জানত তারা গভীর জলে ভেসে চলত, যারা জানতো না তারা সিঁড়িতে দাঁড়িয়ে স্নান করত, আর যারা অল্প জানতো তারা অল্প জলেই দাপাদাপি করে বেড়াতো। আমাদের সমবেত স্নানের ওই আনন্দ উচ্ছ্বাস উপরের বারান্দায় দাঁড়িয়ে বড়দাও উপভোগ করতেন। একদিন কি হয়েছে, বলছেন আমি রুগ্ন ছিলাম, কিন্তু অস্বাভাবিক রকমের রোগা ছিলেন না। সকলেই ঠাট্টা হাসি করত, দৃষ্টিকটু আমার ওই কৃষ শরীর নিয়ে করত। এই হাসি ঠাট্টা উপহাসে আমি অভ্যস্ত হয়ে উঠেছিলাম, তাই মনে কিছু করতাম না। কিন্তু উপরের বারান্দায় দাঁড়িয়ে সব কিছু দেখে তুচ্ছ এই ব্যাপারটাই যে বড়দার মনে এত বড় দাগ কেটেছিল, সেটা আমি সেদিন বুঝতে পারিনি। স্নান শেষ হয়ে গেলে সকলে একসাথে বড়দার উপস্থিতিতে হাসি গল্পের মধ্য দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। বিশ্রামের সময় বড়দা আমাকে সাথে নিয়ে চললেন তাঁর শোয়ার ঘরে। এখনও মনে পড়ে, ঘরে আর কেউ নেই। বড়দা বিছানার উপরে বালিশের মাথা দিয়ে চিত হয়ে শুয়ে আমাকে পা দুটো টিপে দিতে বললেন। তাঁর চরণ কমল আমার কোলের উপর রেখে টিপতে টিপতে লক্ষ্য করলাম বড়দা আমার দিকে সস্নেহ স্মিত মুখে তাকিয়ে রয়েছেন, কিন্তু চোখের দৃষ্টিতে সমবেদনার বিষণ্ণ গভীরতা। হঠাৎ জিজ্ঞাসা করলেন, তুই রোগা বলে ওরা সকলে তোর পেছনে লাগে, তোর মন খারাপ হয় না? উত্তরে আমি বললাম, না বড়দা, আমার কিছুই মনে হয় না। জিজ্ঞেস করলেন, তুই কি শরীরে কোনো দুর্বলতা বোধ করিস? আমি বললাম, কই,
সেরকম কিছুই তো হয় না। স্নানের সময় উপরের বারান্দায় দাঁড়িয়ে বড়দা আমার সাঁতার কাটা দেখেছিলেন। জিজ্ঞেস করলেন, সাঁতরে পার হতে পারবি গঙ্গা? আমি বললাম, কোনো দিন তো করিনি, মনে হয় পেরে যাব। খানিকক্ষণ চুপচাপ কাটলো। বড়দা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওরা সকলে তোকে রোগা শরীর নিয়ে আজ উপহাস করছে। একদিন দেখবি তোর শরীর ওদের সকলের চাইতে ভালো হয়ে যাবে। তখন সবাই তোর দিকেই তাকিয়ে থাকবে। ওরা সকলের চেয়ে ভালো হয়েছিল কি না বলতে পারি না, তবে পরে আমার শরীর সত্যি অনেক ভালো হয়ে গিয়েছিল। অন্তত উপহাস করার মতো রোগা আর আমি ছিলাম না। ঘটনাটা সামান্য, কিন্তু এই ঘটনার অন্তরালে অসামান্য যে ভাবের খেলাটা হয়ে গেল, সেই ভাবটাই আমার মনটাকে দুলিয়ে দিয়ে গেল। আমার মতো নগণ্য তরুণের মনে ব্যথা লাগতে পারে, এই চিন্তাটা বড়দাকে এমন করে ব্যথিত করে তুলেছিল। কথাটা আজও যখনই মনে পড়ে মন স্বর্গীয় একটা ভাবাবেগে উদ্বেল হয়ে ওঠে। শিশি বড়দার রসবোধ ছিল অতুলনীয়। ঠাকুরবাড়িতে খড়ের ঘরটায় বড়দা তখন বসতেন। সেদিন সন্ধ্যায় বড়দার চারপাশে আমরা সকলে বসে আছি। একজন গেরুয়াধারী এক সন্ন্যাসী এসে হাজির হলেন। শুনলাম বড়দাকে তিনি কীর্তন গেয়ে শোনাবেন। বড়দা সম্মতি নিয়ে সন্ন্যাসী কীর্তন শুরু করলেন। কিন্তু কি অদ্ভুত কীর্তন! সুকণ্ঠ নন সন্ন্যাসী, সুরে সাধা গলাও নয় তার। সুরের দৈন ভঙ্গ অঙ্গভঙ্গি দিয়ে ঢেকে রাখার উৎকট প্রচেষ্টা করছেন। সন্ন্যাসী সুদর্শনও নন। ওই রূপে উৎকট, ওই অঙ্গভঙ্গি নিয়ে বেসুরো গলায় কি অদ্ভুত কীর্তন একটা বিসদৃষ্ট ব্যাপার হয়ে দাঁড়ালো। সব মিলিয়ে অদম্য হাসির একটা দমক আমার মনে ফুলে ফুলে উঠতে লাগলো। ওই বয়সে হাসি পেলে চাপতে পারলাম না, কিন্তু ওই সান্ধ্য সভায় বড়দার সামনে বসে হাসাটা অশোভন। কোনো রকমে উচ্ছ্বসিত হাসিটাকে চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে চলেছি। উচ্ছ্বসিত হাসির ওই আবেগ কি চেপে রাখা যায়? হাসিতে ফেটে না পড়লেও চোখ মুখ সর্বাঙ্গ দিয়ে হাসির ঝিলিক ঠিকরে বেরোতে লাগলো। আমার পাশেই বসেছিল আমার বন্ধু দদুল। সে আমার উপরেও এক কাঠি। হাসি চাপতে না পেরে আমার পিঠের উপরে মুখটা গুঁজে নিয়ে নিঃশব্দ হাসির দমকে কেঁপে উঠতে লাগলো। হাসির রোগটা বড় ছোঁয়াচে। আমার চাপা হাসির সাথে ওর চাপা হাসি যুক্ত হয়ে দুজনেরই সংযমের বাঁধ ভেঙে গেল। ঘরের বাইরে সজনে গাছের তলায় একটা বেদি ছিল। আমরা দুজনেই কোনো কথা না বলে বড়দার কাছ থেকে উঠে এক দৌড়ে ওই বেদির উপরে এসে হেসে গড়িয়ে পড়লাম। কথা বলার কোনো উপায়ও তখন ছিল না আমাদের। ঠিক পিছে পিছেই সেবাদি এসে হাজির হলো। বলল, বড়দা তোমাদের এখনই ডাকছেন। বাঁধভাঙা হাসির দমক নিয়ে কোনো রকমে সেবাদিকে বললাম, আপনি গিয়ে বলেন আমরা একটু বাদেই যাচ্ছি। সেবাদি গেল, আবার ফিরে এলো। এসে বলল, তোমাদের এখনই ডাকছেন, যে অবস্থায় আছো সেই অবস্থাতেই যেতে বললেন। নিরুপায় তখন আমরা মুখের হাসি বুকে সংকোচ নিয়ে ফিরে এলাম শিশি বড়দার কাছে। বড়দার মুখের ভাব দেখে গর্হিত কিছু করে ফেলার আশঙ্কা কেটে গেল। দেখলাম বড়দার ঠোঁটের কোণে প্রশ্রয়ের হাসি, চোখে কৌতুকের ঝিলিক। বললেন, হাসি পাচ্ছে? তা বাইরে গিয়ে হাসছিস কেন? এখানে ওর সামনে বসে হাস। ওটা করে যাচ্ছে কি তখন থেকে? এই কথা কানে যেতে এবারে শুধু আমরা দুজনেই না, ঘরের আর সকলেও হাসিতে ফেটে পড়ল। কিন্তু সব বাধা বিঘ্ন উপেক্ষা করে সন্ন্যাসীর কীর্তন চলতেই লাগলো। তখন বুঝলাম যে সত্যিই তিনি সিদ্ধি লাভ করেছেন। আর শিশি বড়দাও বুঝিয়ে দিলেন যে এক মনে গুরুকে খুশি করার সে সুর থাক আর না থাক, তিনি কিন্তু কীর্তন থামাননি, গেয়েই চলেছেন। যাই হোক, আজ এই পর্যন্ত, অনেকটা বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।